বিএনপির প্রস্তাবে প্রফেসর ইউনূস চূড়ান্তভাবে রাজি হয়ে গেছে, ঘটনা ঘটে গেছে, যার ফলে বিএনপি এখন আনুষ্ঠানিকভাবে প্রফেসর ইউনূসকে ধন্যবাদ দেওয়ার লোভ সামলাতে পারছে না। কিন্তু এই ধন্যবাদ দিতে যেহেতু আসল ঘটনা মানুষ বুঝে গেছে, এখন জনগণকে সিদ্ধান্ত নিতে হবে যে আগামী ফেব্রুয়ারির যে পাতানো নির্বাচন, যেখানে বিএনপিকে 240 আসন দিতে ইউনূস রাজি হয়েছে এবং বিএনপির মন মতো করে প্রজেকশন করে তাদেরকে ক্ষমতায় এনে দিতে ভাগ বাটোয়ারা করতে ইউনূস রাজি হয়েছে। এটার বিরুদ্ধে আপনারা কি করবেন? আপনাকে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনই নিশ্চিত করবেন, না ফেব্রুয়ারির কারচুপির নির্বাচন সংস্কারবিহীন ওটা হতে দিবেন? জনগণকে জরুরি সিদ্ধান্ত নিতে হবে। দর্শক, ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানালেন মির্জা ফখরুল। একটু খেয়াল করেন, 13 জুনের আগে ইউনূসকে অকথ্য ভাষায় বিএনপি গালাগালি করেছে, মনে আছে না? বরং আমরা তখন প্রতিবাদ করতাম যে এত বড় কথা ইউনূসের শানে। জয়নুল আবেদিন ফারুক, রুহুল কবির রিজভী, সালাউদ্দিন আহমেদ, সেই দুধ মুত প্রসাব থাপ্পড় থিওরির জনক শামসুজ্জামান দুদু কি অকথ্য ভাষায় প্রফেসর ইউনূসকে গালাগালি করত। এবং সুদখোর মহাজন, এটাও বিএনপি অ্যাক্টিভিস্টরা বলতো, আওয়ামী লীগের ন্যারেটিভ। এবং ইউনূস খ্রিস্টান, একথাও বিএনপির বুলুরা বলেছে, মনে আছে? যে সে মুসলমান কিনা সন্দেহ আছে, তার ধর্ম কি, ধর্ম ত্যাগ করে খ্রিস্টান নারীকে বিয়ে করেছিলেন, সেখান থেকে আবার ইসলামে এসেছে কিনা, এই ধরনের নোংরা প্রচারণাও চালিয়েছে বিএনপির কেন্দ্রীয় নেতারা। আপনি চিন্তা করেন কতটা ইউনূস বিরোধী ছিল। ইউনূস একবার রাগ হয়ে পদত্যাগ করতে চেয়েছেন, তখন সালাউদ্দিন আহমেদ কি বলেছিল? করলে করবে, বিকল্পের অভাব আছে নাকি? মানে মনে প্রাণে ইউনূসকে হটাতে চেয়েছে, হঠাৎ করে। এমনকি আপনাদের মনে করিয়ে দিই, বিএনপির ইশরাকের কি চিল্লাচিল্লি, ওরে বাবারে, ইশরাক হয় কবরে যাবে না হইলে শপথ করবে, নিজে নিজে শপথ করে, মেয়র না হয়ে ঘরে ফিরবো না, হয় মেয়র হব নাইলে কবরে যাব, মনে আছে? সে ইশরাক একদম চুপ হয়ে গেছে। কেন? খেলা কোন জায়গায় ঘটেছে? আবার রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলন করে বলেছেন, দেশ বিক্রি করে দিচ্ছে ইউনূস। খলিলুর রহমান, ডক্টর খলিলুর রহমান মানবিক করিডর দিচ্ছে, চট্টগ্রাম বন্দর দিয়ে দিচ্ছে বিদেশিদের, দেশ বিক্রি করে দিচ্ছে। খলিলুর রহমানের পদত্যাগ চাই। 3 উপদেষ্টার নাম ধরে পদত্যাগ চেয়েছিল, আসিফ, মাহফুজ, খলিলুর রহমান, এই 3 জনের পদত্যাগ চাই। রুহুল কবির রিজভীর সংবাদ সম্মেলন। কিন্তু হঠাৎ করে আর কারো পদত্যাগ চায় না, আর ইশরাক ও নগর ভবনে যায় না। মানে কি এমন ঘটনা ঘটেছে যে এরকম বিএনপির ইউটার্ন, প্যারাডাইম শিফট? আসলে ঘটনা হচ্ছে বিএনপিকে কারচুপি করে ক্ষমতায় এনে দিতে ইউনূস রাজি হয়েছে। তারপরে বিএনপির এই লম্ফজম্প সব, এখন ইউনূস ভালো, এখন খলিলুর রহমান ভালো, আসিফ মাহফুজও ভালো, কোনো সমস্যা নাই, কারণ ইউনূস রাজি হয়েছে বিএনপি ক্ষমতা এনে দেবে। মজার না? নইলে এরকম এই অবস্থা থেকে এই অবস্থায় আসে? ভিজিবলি বিএনপির এমন কোনো দাবি কি মেনে নেওয়া হয়েছে যে একদম দেশ বিক্রি করছে, পদত্যাগ করতে হবে, এগুলো থেকে বিএনপি ফিরে আসবে? না, ওই একটাই ঘটনা যে 240 আসনে বিএনপিকে বিজয়ী করে দিতে ইউনূস রাজি হয়েছে, চূড়ান্তভাবে রাজি হয়েছে বলেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুশিতে ইউনূসকে ধন্যবাদ জানাচ্ছেন। এই ধন্যবাদের রহস্য তো এতক্ষণ ব্যাখ্যা করলাম, এটা হচ্ছে রহস্য। কিন্তু জনগণ যেহেতু এটা বুঝে গেছে, এই থিওরি যেহেতু আমরা সামনে আনছি, আপনি পারবেন না, এইসব কারচুপি চলবে না। এইসব কারচুপি থেকে ইউনূস পিছু হতে বাধ্য হয়। প্রয়োজনে ইউনূস থাকবে না, কিন্তু এইসব কারচুপি বাস্তবায়ন হবে না। ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্তে অনড় থাকায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওরে বাবা! আচ্ছা দেখেন, এখানেও কিন্তু মজা আছে। যেমন তারেক রহমান নিজে বলেছিল ডিসেম্বরেই নির্বাচন হবে, ডিসেম্বরেই হতে হবে। সালাউদ্দিন আহমেদ বলেছিল ডিসেম্বরের 31 ডিসেম্বর, একদিন পরও নির্বাচন হবে না, তার আগেই হবে। ইন্টারিম রিমেম্বার ইলেকশন ডিসেম্বর। হঠাৎ করে ডিসেম্বরের কথা উধাও হয়ে গেছে, নাকে খত দিয়ে ডিসেম্বর শব্দটা উচ্চারণ করা বাদ দিয়ে দিছে। ফেব্রুয়ারিতে রাজি হয়ে গেছে, ঘটনা কি? কিসের বিনিময়ে রাজি হয়ে গেছেন? কারণ 31 ডিসেম্বরের একদিন পরও নাকি না, তাহলে ফেব্রুয়ারিতে কেন রাজি হলেন ভাই? মানে আপনাদের 240 আসনের প্রস্তাবে নেগোসিয়েশন আরো কারা মধ্যস্থতা করেছে সব আমরা জানি, এবং এটা ফাইনাল হয়েছে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের তারেক রহমানের সাথে গোপন বৈঠকে। তার আগে একটা বিষয় ঝুলেছিল যে
ঠিক আছে 240 আসন দিব, কিন্তু এটা ঠিক করবে কে? 240 আসন কোন আসনে কে জিতবে এটা ঠিক করবে কি তারেক রহমান না ইউনূস? এটা নিয়ে ইখতিলাফ ছিল, এটারও সমাধান হয়েছে। কিছু ইউনূস ঠিক করবে, কিছু তারেক রহমান ঠিক করবে, ভাগ বাটোয়ারা। এই জন্যই এত খুশি মির্জা ফখরুল। স্বাভাবিকভাবে একটা মাঠের দল হিসেবে তারা সরকারের বিরুদ্ধে বলার কথা। আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা, চাঁদাবাজির যে ভয়ানক পরিস্থিতি, পাথর মেরে মানুষ হত্যা করার মতো ঘটনা ঘটে বাংলাদেশে, এই জায়গায় যেটা উচিত সেটা হচ্ছে সরকারের সমালোচনা করা, কিন্তু না, ইউনূসকে ধন্যবাদ দেয়। আমি একটা আলোচনায় বলেছি যে একসময় সেমি কিংস পার্টি ছিল এনসিপি, কিন্তু এখন বিএনপি হয়েছে কিংস পার্টি। হিসাব ঘুরে গেছে, বিএনপি এখন ফুল কিংস পার্টি। এনসিপি আংশিক কিংস পার্টি ছিল, সরকারের কয়েকজনের সুনজর ছিল এনসিপির উপর এবং কিছু রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পেত এবং কয়েকটা মন্ত্রণালয় থেকে, এমনকি ইউনূসের আশীর্বাদ পুষ্ট দল ছিল এনসিপি, এতে কোনো সন্দেহ নেই। আর আসিফ মাহফুজরা তো আছে, আরো কয়েকজন এনসিপিকে পছন্দ করত। কিন্তু এখন আসিফ মাহফুজরা দুর্বল এবং এনসিপির ইন্টারনাল রাজনীতিতেও আসিফ মাহফুজরা অনেক দুর্বল হয়ে গেছে। পাওয়ার স্ট্রাকচারে তারা তাদের আধিপত্য হারিয়েছে। বলা হয়ে থাকে যে সাবেক শিবিরদের অংশটা বেশি শক্তিশালী হয়েছে, মাহফুজরা এখন ধৈঞ্চা। আর ইউনূসের পার্টি এখন বিএনপি, যার ফলে বিএনপি এখন প্রকাশ্যে ইউনূসকে ধন্যবাদ জানাচ্ছে। এটা অশনি সংকেত। আসলে এইভাবে নির্বাচন হবে না বাংলাদেশে। আমি একটা থিওরি দিই প্রসঙ্গক্রমে, এটা নিয়ে আলাদা আলোচনা করব। বিভিন্ন আলোচনায় বারবার করে ন্যারেটিভ নির্মাণ এভাবে করতে হয়। আর আমি ন্যারেটিভ নির্মাণ করি প্রান্তিক পর্যায়ের মানুষের জন্য, সাধারণ মাদ্রাসা শিক্ষক, শিক্ষার্থী, স্কুলের শিক্ষক, কলেজের শিক্ষক। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রফেসরের জন্য ন্যারেটিভ নির্মাণ করি না, পিনাকি ভট্টাচার্য কিংবা ডাক্তার জাহিদ টেকের জন্য ন্যারেটিভ নির্মাণ করি না। আমার টার্গেট অডিয়েন্স কিন্তু তারা না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন যাই, সাদিক কাইম, ফরহাদরা বলে যে ভাই আপনার আলোচনা শুনি, এরকম। আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক প্রফেসর বলেন, আমার শিক্ষক বড় বুদ্ধিজীবী, তারা বলেন যে না, ভালো লাগে, তোমার আলোচনা মন দিয়ে শুনি। অনেক সহকর্মী বলে যে স্যার আপনার আলোচনা শুনি, রাতে রুটিন করে শুনি। আমি লজ্জা পাই এবং বলি না, আমার আলোচনা শুনবেন না, আমার আলোচনা আপনাদের জন্য না, আমার আলোচনা সাধারণ মানুষের জন্য, বুদ্ধিজীবীদের জন্য। এই জন্য আমার আলোচনা অন এভারেজ। আমি ন্যারেটিভ নির্মাণ করি তাদের জন্য, এবং তাদেরকে মনের মধ্যে কোনো একটা গেঁথে দিতে হলে একটা বিষয় বারবার বারবার বিভিন্নভাবে প্রেজেন্ট করতে হয়, এটা নিয়ম। ন্যারেটিভ নির্মাণ এভাবে করতে হয়। তো এই জায়গায় আমি আজকে এই কথাটা বলি, সেটা হচ্ছে এই একবিংশ শতাব্দীতে ডেমোক্রেসি ফেল করবে। সারা পৃথিবীতে অস্থিরতা, কেউ কাউকে মানবে না। ডেমোক্রেসির ভিন্ন কোনো রূপ, সেটা পিয়ার সিস্টেমের মাধ্যমে আরো কিছু পরিবর্তিত রূপে প্রতিষ্ঠিত হবে। 100 বছরের বেশি একটা বিষয় ডমিনেন্ট থাকে না। সামনে ইসলাম, ডেমোক্রেসির এগুলো একটা সমন্বিত রূপে নতুন কোনো মুজাদ্দেদ, পলিটিক্যাল মুজাদ্দেদ, নট শরঈ মুজাদ্দেদ, এবং ইসলামপন্থীরও 1942 সালের মধ্যে ভয়ানক প্যারাডাইম শিফট হবে। তো এই জায়গায় এই ডেমোক্রেসি ফেল করবে। তা আগামী সুষ্ঠু নির্বাচন কি হবে, কি এই জিনিসটা হওয়ার কোনো সম্ভাবনাই নাই। তার মধ্যে তো ইউনূস বিএনপির কোলে উঠে গেছে।